হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর 5:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে প্রচুর কাজকর্ম রয়েছে, সাথে রয়েছে রান্না, ব্রেকফাস্ট, আর রয়েছে আজকে বৃহস্পতিবারের পুজো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তা একটু আগেই উঠেছিলাম, 5:30টার আগে। সমস্ত কিন্তু ঘরের কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। বাসি ঘরের বাসি কাজ না সেরে কখনো আমি গ্যাসও ধরাই না, রান্নাবান্নাও করি না। বানাবো হচ্ছে গ্রিন মুগ ডালের ধোকলা। আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা সকালবেলা না প্রত্যেক দিন ছেলে না এক খাবার খেতে ভালো লাগে না, ওই জন্য মাঝে মাঝে একটু ব্রেকফাস্টটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে দিই। আর খাবারটা একটু হেলদিও হতে হবে। হেলদি খাবার ছাড়া সকালবেলা তো সেইভাবে রিচ কোনো কিছু খাওয়া যায় না, তাই জন্য সবসময় ব্রেকফাস্টটা সকালবেলা হেলদি রাখার চেষ্টা করি। তা দেখো, গ্রিন মুগ ডালের ধোকলা বানানোর জন্য রাত্রেবেলায় আমি 1 কাপ মতন গ্রিন মুগ ডালটা, মানে তরকারি খাই সেই ডালটা 1 কাপ মতন ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা মিক্সার জারে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। পেস্টটা আমি ঢেলে নিলাম বাটির মধ্যে। তারপর বড় চামচে 2 চামচ মতন সুজি, 1/2 কাপ টক দই দিয়ে 10 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম, মানে মেখে। তাহলে সুজিটা না একটু নরম হয়ে যায়। হাতে বেশি সময় ছিল না, নাইলে একটু মানে আধ ঘন্টা মতন রেখে দিলে আরও ভালো হয়। তারপরে দেখো, যেই 10 মিনিট মতন হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চামচ মতন ইনো। দেওয়ার পরে ওর মধ্যে একটু মানে বাটি ধোয়া জলটা একটুখানি দিলাম, যাতে ইনোটা অ্যাক্টিভ হয়ে যায়। তারপর ইনোটা দেওয়া না সাথে সাথে তোমরা কিন্তু স্টিমে দিয়ে দেবে, নাহলে ইনোর যে একটা পাওয়ার থাকে না, সেটা চলে যায়। তারপরে দেখো, বাটির মধ্যে একটু সর্ষে তেল মাখিয়ে, সর্ষে তেলের বাটির মধ্যে ডালের ব্যাটারটাকে দিয়ে স্টিমে বসিয়ে দিলাম। তা দেখো কত সুন্দর হয়েছে ধোকলাটা। আর বাটির মধ্যে যখন থাকবে না, হাত দিয়ে একটু ভালো মতন টেনে টেনে দেবে, দেখবে খুব সহজেই কিন্তু এটা উঠে যায়, খুব একটা অসুবিধা হয় না। তা দেখো, এবার মনের মতো নিজের একটু শেপ দিয়ে নেবে। আমি একটু চৌকো চৌকো শেপে কেটে নিলাম। নেওয়ার পরে ওইটা যদি মানে ধোকলাটা আরেকটু টেস্টি করতে চাও, তাহলে কিন্তু একটা তড়কা লাগাতেই হবে। তা দেখো, চাটুর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে। তার মধ্যে সাদা তিল, কারি পাতা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন ধোকলাগুলো ছেড়ে দিয়ে একটুখানি সটে করে নিলাম। দেখতে যতটা ভালো হয়েছে না, খেতে ততটাই ভালো হয়েছে। ছেলে তো ভীষণ প্রশংসা করছিল। তোমরা কিন্তু সকালে হেলদি খাবারে এরকম ব্রেকফাস্ট রাখতেই পারো। তারপর দেখো, নামিয়ে নিয়ে গরম গরমই ছেলের টিফিন বক্সে ভরে ছেলেকে এখন গুছিয়ে দেবো ব্যাগেতে। ও এবার বেরিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে সংসারের কাজকর্মগুলোও রয়েছে। তা দেখো, ছেলের টাইম মানে বেরিয়ে গেছে, 6:30 বেজে গেছে। আর আমি একটুখানি আগেকারের মানুষের মতন একটু গিন্নি গিন্নি ভাবে প্রত্যেক দিন যখন থেকে ছেলে বেরোয় বা দেবনাথবাবু যখন থেকে কাজে যায়, আমি কিন্তু এই জিনিসটা করতে একদমই ভুলি না। একটু দুগ্গা দুগ্গা করে মার কাছে বলে, মানে সবাই ভালো থাকুক, সুস্থভাবে থাকুক, সুস্থভাবে রাস্তায় যাওয়া আসা করুক, এই কামনা করেই মা দুর্গার কাছে বলে সকালবেলা ছেলেকে ছেড়ে দিয়ে তারপর দেখো রান্নাঘরে চলে আসলাম। এসে দেখো, রান্নাঘরে যে যা যা রান্নাবান্না করেছি বাসনপত্র সব কিন্তু মেজে আমি রান্নাঘরে একদম পরিষ্কার করে ফেললাম। এটা কিন্তু সকালেরটা হলো, এখনও দুপুরে রাতে সমস্ত কিছুই বাকি থাকে। রাতে কিন্তু আমি সমস্ত কাজও করে রাখি, তাও সকালে ব্রেকফাস্ট করার পরে সমস্ত এঁঠোকাটা কিন্তু আমি রান্নাঘরে একদমই রাখি না। এঁঠোকাটা রান্নাঘরে রাখাটা একদমই ভালো না, জানো তো। দেখো, রান্নাঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়ে নিজের জন্য একটু উষ্ণ গরম জল আর ওর মধ্যে 1/2 পাতিলেবু রসটাও দিয়ে দিলাম। দিয়ে বসে এই জলটা ধীরে সুস্থে একটু খেয়ে নেবো। প্রত্যেক দিন কিন্তু উষ্ণ গরম জলটা খাওয়া অভ্যাসটা ভীষণই ভালো। মানে 1 লিটার তো অনেকে খায়, 1 লিটার তো আমাদের হবে না। 500 মতন বা 250 ml গরম জল, উষ্ণ গরম জল বসে বসে ধীরে সুস্থে জলটা খেলে না, দেখবে সকালবেলা না বেশ ভালো লাগে, শরীরটা একটু ঝরঝরে লাগে, জানো তো। তো দেখো, জলটা খাওয়া হয়ে গেছে। এবার এক এক করে বিছনাটাকে মানে গুছিয়ে নেবো। আগে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিয়ে আজকে বেডশিটটা একটু চেঞ্জ করবো, তাই জন্য বালিশের ওয়ারগুলো সমস্ত কিছু খুলে নিচ্ছি। প্রত্যেক দিন যদি 5টার সময় ওঠা যায় না, সমস্ত সংসারের কাজ সেরে নিয়ে পুজো ঠিক টাইম মতন কিন্তু হয়ে যায়, জানো তো। প্রত্যেক দিনের এটা সময় হয় না। তা যখন ছেলের ব্রেকফাস্ট বানাতে হয় সেদিনকে একটু তাড়াতাড়ি উঠে যাই। আর যেদিনকে ব্রেকফাস্ট বানাতে হয় না সেদিনকে একটুখানি সকালবেলা সমস্ত ঘরের কাজ সেরে একটুখানি ভিডিওর এডিটিং বাকি থাকে, সেইগুলো সেরে নিই। তারপর সময় মতন উঠে পুজোটা সেরে নিলেই ব্যাস হয়ে গেল। তা কিন্তু যেদিনকে ব্রেকফাস্ট বানাতে হয় সেদিনকে আরেকটু ভোর ভোর উঠলে সমস্ত কিছু কাজগুলো ঠিক টাইম মতন করা যায়, জানো তো। কিন্তু ওই যে তোমাদের আগেও বলেছি যে শীতকালটা আমার ভীষণ কষ্ট হয়, জানি না কেন। তোমাদের শীতকাল ভালো লাগে না গরমকাল ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শীতকাল একদিকে ভালো, কি বলো তো, খেয়ে শুয়ে আরাম। গরমকালে যেটা আরাম, মানে খেয়ে শুয়ে একদমই আরাম করা যায় না, সেটা শীতের সময় করা যায়। চারিদিকে পিকনিক, মানে সব কিছু শীতের সময় তো ভালো লাগে, কিন্তু ওই যে শীতে কষ্ট পাই একটু আমি বেশি, মানে একটু শীত কাতুরে বলতে পারো। তা দেখো, বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম, নিয়ে পর্দাগুলো সমস্ত করে জানালা খুলে দিলে না ভীষণ আলো ঢোকে, জানো তো ঘরগুলোতে। মানে এত আলো বলেই কিন্তু আমাদের এই ফ্ল্যাটটা আমার এত পছন্দ হয়েছে। মানে ভীষণ আলো বাতাসটা খুব ভালোভাবে পাওয়া যায়। তা দেখো, বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিলাম, নিয়ে
সকালবেলা যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তোমরা হয়তো খেয়াল করেছো আমি গ্যাস ওভেনে বসিয়ে লাস্টে আবার ইন্ডাকশানে করতে হলো। আমি যখন গ্যাসটা অন করতে গেছি তখন দেখি অতিরিক্ত গ্যাস লিক হচ্ছে, জানো তো ভীষণ আওয়াজ হচ্ছে। আমি তো ভয়েতে তাড়াতাড়ি করে সব বন্ধ করে ইন্ডাকশানে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিলাম। তা গ্যাস নিয়ে কোনো রকম গাফিলতি কিন্তু একদমই ভালো না। যেটাতে আমাদের পেট ভরে সেটাও কিন্তু বিপদেরও কারণ হতে পারে। বেডরুমটাকে ভালো মতন ক্লিন করে চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিংটা একটু ভালো করে ক্লিন করে নেবো। তার আগে দেখো টেবিলে যা যা আছে সমস্ত জিনিসগুলো কিন্তু আমি খালি করে নেবো। আগে জলের বোতলগুলো আমি রান্নাঘরে রেখে এসেছি, আর বাদবাকি যা টেবিলে জিনিসগুলো আছে সেটা একটু এপাশ ওপাশ করে রেখে দেবো, দিয়ে ভালো করে টেবিলটাকে একটু ক্লিন করে নেবো। তোমরা অনেকেই আমাকে গুগল এক্সচেঞ্জটা হাতে পাওয়ার পরে অনেকেই কিন্তু আমাকে কংগ্র্যাচুলেশন জানিয়েছো, তাদেরকে জানাই সবাইকে মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা ছাড়া কিন্তু এটা একদমই সম্ভব হতো না, ওই জন্য সবটাই হচ্ছে তোমাদেরকে জুড়ে। তোমরা আছো বলেই আমি আছি, নইলে আমি একদমই ফাঁকা। তা তোমরা আমাকে এই কদিনে প্রচুর ভালোবাসা দিয়েছো। আমরা ইউটিউবে যারা নতুন কাজ করছি তারা যদি সবাই সবার পাশে এইভাবে থাকতে পারি, দেখবে আমরা কিন্তু সবাই নিজের পায়ে একটু হলেও দাঁড়াতে পারবো, তাই না? তো এই জন্য সবাইকেই বলি, সবাই অনেকেই জিজ্ঞেস করেছো যে কি করে কি হলো না হলো। তো ইউটিউবে কিছু করতে গেলে বোন বা ভাই যারা আছো ধৈর্য রেখো, ধৈর্য থাকলেই কিন্তু তুমি সফলতা পাবেই পাবে। আজ না হোক দুদিন পরে হলেও সেটা তুমি পাবে। ভগবান বলেছে যে কর্ম করো, কর্ম করে ফল পাওয়ার আশা করো না, দেখবে ভগবান যখন চাইবে ফল তোমাকে আপনিই তোমার হাতে দেবে। এই বিশ্বাসটা আমার মনের মধ্যে ছিল বলেই আজকে গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পেয়েছি। আমি কিন্তু স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে এটা আমি কোনোদিন পাবো বলে। আর ইউটিউবে আসার আগে কিন্তু অনেক কিছুই জানতাম না, যত দিন যাচ্ছে তত এই জিনিসগুলো জানতে পারছি। আর সেটা আমি যতটুকু জানি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের মধ্যে এক দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে, মৌসুমি কর দিদিভাই তুমি জিজ্ঞেস করেছো যে মনিটাইজেশনটা কি করে অন হয়। তো মনিটাইজেশনটা অন হয় ইউটিউবের প্রথমেই একটা রুল হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম। ওটা তোমার কমপ্লিট হয়ে গেলেই তোমার মনিটাইজেশনের জন্য তুমি অন করতে পারবে। তার জন্য অনেক কিছু ফর্মালিটি থাকে, সেগুলো তোমাকে এক এক করে সব কিছুই কমপ্লিট করতে হবে, তারপরেই তোমার মনিটাইজেশন অন হয়ে যাবে। তারপরে গুগল অ্যাডসেন্সটা যখন তোমার হাতে আসবে ওর মধ্যে 6খানা নাম্বার থাকে। ওই নাম্বারটা থাকলে অনেক কিছু ফর্মালিটি থাকে, ব্যাংকের ডকুমেন্টস, তারপর তোমার ঠিকানা যদি তুমি সব সময় ঠিকঠাক করে দিতে পারো তাহলেই কিন্তু তুমি গুগল অ্যাডসেন্সটা খুব সহজেই তুমি হাতে পেয়ে যাবে। আর ওই 6টা নাম্বার থাকে গুগল অ্যাডসেন্সের। ওই যে কাগজটার মধ্যে তোমরা দেখতে পেলে ওর ভেতরে কিন্তু একটা ঠিকঠাক করে কাটতে হবে কাগজটা, তার মধ্যে 6টা নাম্বার থাকে। ওই নাম্বারটাই তোমার যখন আবার গুগল ওখান থেকে কিছু ফর্মালিটি থাকে সেগুলো সব কিছু কমপ্লিট করলে তুমি যে ডলারটা তোমার যোগ হয় সেই ডলারটা তুমি ওইখানে তোমার অ্যাকাউন্টে তুমি পেয়ে যাবে। আসতে একটু সময় লাগবে, কিন্তু ওই জন্য যেটুকু জানি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের একটু উপকার হবে। তা দেখো সমস্ত কাজ কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। এবার টিভি ক্যাবিনেটটা ভালো মতন গুছিয়ে নিয়ে আমি স্নান করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার জানো আমি শাড়ি পরবো, তা একটা লাল পেরে সাদা শাড়ি পরে নিলাম। আজকে বৃহস্পতিবারে পুজো, তার মধ্যে দেখো চওড়া করে সিঁথিতে সিঁদুর, কপালে সিঁদুরের টিপ আর একটু শাখায় আস্ত দিয়ে নমস্কার করে নিয়ে এবার এক এক করে পুজোর কাজগুলো সেরে নেবো। দেখো ঠাকুর মন্দিরে এসেই আগে ঠাকুরকে জাগিয়ে সমস্ত ঠাকুরকে মুছিয়ে পরিষ্কার করে লোকনাথ বাবার কাপড়টাও আজকে চেঞ্জ করে দিলাম। আর মা লক্ষ্মীর সমস্ত কিছু কিন্তু আমি নিচে নিয়ে বসে পড়বো। নিচে না বসলে না ভালো করে স্নান করাতে পারি না মাকে। তা বুদ্ধি করে চলি, তাই এই শীতের মধ্যেও সব সময় ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তাই এত পজিটিভিটি আমার সংসার। যতটা পারবে সংসারে পজিটিভিটি ধরে রাখার চেষ্টা করবে, নেগেটিভিটি যাতে ঘরে না আসে। আমাদের সংসারের মধ্যে এমন এমন জিনিস আছে না, সেখান থেকে নেগেটিভিটি খুব সহজেই আসতে পারে। প্রথম ধাপ হচ্ছে বাথরুম। বাথরুমটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ জোন। ওই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আর সবসময় দরজাটা কিন্তু দিয়ে রাখবে। দরজাটা কিন্তু একদমই খুলে রাখবে না। যত দরজা তোমরা খুলে রাখবে বাথরুমে, তত ওখান থেকে নেগেটিভিটি তোমার ঘরে আসবে।
पूरन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। মা লক্ষ্মীকে স্নান করিয়ে মার পোশাক পরিয়ে মালা ঢালা পরে রেডি করে জোগাড় দিয়ে মায়ের আসনে বসিয়ে দিলাম। এবার ফুলমালাগুলো চন্দন আর গঙ্গার জল দিয়ে নিয়েছি, সেগুলো এক এক করে সমস্ত ঠাকুরকে পরিয়ে দিই। এবার আমি বৃহস্পতিবারে কিভাবে ঘট বসাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা ঘটের সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, ঘট পূর্ণ জল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তোমরা 5টা আমসরা দিতে পারো, 7টাও দিতে পারো। আমি 7টা দিয়েছি, তার মধ্যে সিঁদুরের ফোঁটা, পানে সিঁদুরের ফোঁটা, আর আমি কলা দিয়ে বসাই সবসময়, ডাব তো পাওয়া যায় না সেই জন্য। আর ধান দুব্য রেডি করে নিয়েছি, আর যেটার মধ্যে ঘট বসাবো এটা তামার ছোট্ট বাটির মধ্যে। তা তোমরা গঙ্গা মাটিতেও বসাতে পারো বা যে কোনো একটা পাত্রের মধ্যে বসাবে, খালি কিন্তু ঘট বসাবে না। তার মধ্যে ধান দুব্য ফুল দিয়ে এবার জোগাড় দিয়ে ঘট বসিয়ে দেবো। বৃহস্পতিবারে ঘট বসানোর আগে দুটো জিনিস করতে কিন্তু একদমই ভুলবে না। বাম দিকে ধূপকাঠি আর প্রদীপ কিন্তু জ্বালিয়ে রাখবে, জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু জোগাড় দিয়ে মায়ের ঘটটা বসাবে। তোমরা দেখতে পেলে আমি যখনই মাকে স্নান করাই বা শিব ঠাকুরকে স্নান করাই, নিচে কিন্তু ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু ঠাকুরের অভিষেকটা করি। এটা কিন্তু করতে একদমই ভুলবে না। আর আমি দিনের বেলা দেখো একটু ধুনো ধরিয়ে দিলাম, আর সন্ধেবেলাতে একবার দেব। সবসময় এইভাবে চেষ্টা করবে। বৃহস্পতিবারে পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে, আর ঘড়ির কাঁটায় বাজে দেখো 9:30। আর এই যে একজন, একে খাওয়ানো হয়নি এখনো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিছু পুজো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভীষণ তাড়াহুড়া, বুঝতেই পারছো। সেই 5:30টায় উঠেছি, 9:30 বেজে গেছে। স্যামকেও খাওয়াতে পারিনি, কিচ্ছু না, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে পুজো দিতে গেলে না বৃহস্পতিবার একটু সময় লাগে, সময় করে ছাড়া পুজো তো তাড়াহুড়া করে এসে ঠাকুর আসলে তাড়াতাড়ি করে তো পুজো দেওয়া যায় না। বাকিগুলো থাকে সেদিনকে একটু তাড়াহুড়োর মধ্যে পুজোটা হয়ে যায়। প্রত্যেক দিন তো এত কিছু থাকে না, মাকে স্নান করানো, বাবাকে স্নান করানো। সোফাটা নোংরা করবি না বাবু, খুব মাপবো কিন্তু। গ্যাসের কি সমস্যা, গ্যাস এত হুড়ুর করে গ্যাস বেরোচ্ছে, গন্ধে টেকা যাচ্ছে। আজকের লোক আসার কথা আছে, যে গ্যাস সিলিন্ডার দিয়ে যায় আমাদের দাদা, ওই দাদাটা আসবে। ওই জন্য সেরকম কিছু রান্না বান্না খুব একটা করছি না। খাবারটা একটু গরম করে দিলাম, আর একটু চা খাবো, চাটা একটু ছেঁকে নেবো। এই যে চা হয়ে গেছে, আর ছেলেকে সেই সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। নিজের জন্য চা, একটা প্রজাপতি বিস্কুট, আর হচ্ছে সকালবেলা ছেলেকে যে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম গ্রিন মুগ ঢোকলা, সেইটাই আমি নিয়ে নিলাম একটুখানি। ঠান্ডা হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। এবার এটা খেয়ে দেখি, তোমাদেরকে একবার বলি কেমন হয়েছে। এর সাথে একটা গ্রিন চাটনি বানালে ব্যাপক লাগবে, কিন্তু চাটনি করার আর সময় ছিল না সকালবেলা। সব কিছু একদম পারফেক্ট হয়েছে। তোমাদের মধ্যে একজন বোন আমাকে বলেছে কি, নিজের খাওয়ার প্রশংসা অত নিজে করতে নেই। তাহলে কে করবে বলো তো? সবাইকে কি আমি জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে? আমার মুখে যেটা ভালো লাগছিল সেটাই তোমাদেরকে বলেছি, যে হ্যাঁ ভীষণ ভালো হয়েছে রান্নাগুলো, সেইভাবেই বলা, এমনি কোনো প্রশংসা। নিজেকে ভালোবাসতে হবে, আর নিজের সব কিছুকে ভালোবাসলে তাহলে দেখবে তুমি সবাইকেই ভালোবাসতে পারবে। টক দইটা দেওয়াতে না একটু টক টক লাগছে ভেতরটা, সব কিছু একদম ব্যালেন্স হয়েছে। আর খাবারটাও খুব হেলদি কিন্তু। তুমি বাজার নিয়ে আসলে? আসলাম, ফাঁকা আছে এই জন্য। কালকে তো বললে আসবে না। তোমার ছেলেকে সকালে করে দিলাম গ্রিন মুগ ডালটা আছে না, যেটা ধরে তরকা করি, সেই গ্রিন মুগ ঢোকলা। বসে ব্রেকফাস্ট করছিলাম, দেখো দেবনাথবাবু চলে এসছে, তো ওকে এক পিস খাইয়ে দিলাম, আর যেটুকু ছিল আমিও খেয়ে নিলাম। তা যে দাদা আমাদের গ্যাস দেয়, তা দেবনাথবাবু বাড়িতে এসেই ফোন করেছিল গ্যাস অফিসে, উনি এসে সাথে সাথেই চলে এসছে, জানো তো, গ্যাসটা ঠিক করতে বললো। ওয়াশারটা খারাপ হয়ে গেছে, ওই জন্য গ্যাসটা লিক করছিল। এবার একটু হাফ ছাড়তে পারলাম, জানো তো, গ্যাস ছাড়া না রান্নাবান্না করে একদমই পোষায় না।
এই সমস্ত বাজার টাজারগুলো সব গুছিয়ে নিলাম। দেবনাথবাবু চলে গেল দোকানে। বাজারটা সমস্ত কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। কি রান্না করবো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তার আগে এত গ্যাস বেরোচ্ছিল না, ইন্ডাকশনে রান্না করে না পোষায় না, জানো তো। দুদিকে দুটো বসিয়ে রান্না করে অভ্যাস তো, একদিকে করে একদমই অসুবিধা লাগছে জানো। কালকে থেকে রান্না করছি, ভীষণই বিরক্ত লাগছে। তা প্রচণ্ড গ্যাস বেরোচ্ছিল, ওয়াশারটা খারাপ হয়ে গেছে। আমি কালকেও দেবনাথকে বলেছি যে ওয়াশারের কোনো সমস্যা হচ্ছে, বাইরে এত গ্যাস বেরোবে কেন। সকালে ব্রেকফাস্ট বানাতে অনেকটা সময় লেগে গেছে। তো চলো তোমাদেরকে একজন দেখিয়ে দিই আজকে বৃহস্পতিবারে কি কি রান্না করবো আর কি কি বাজার। এই দেখো পাবদা মাছ, আর এদিকে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি। আর এদিকে লাউটাও কেটে ধুয়ে তারপরে আমি লাউটা কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে চিকেন পাঠিয়েছে। বৃহস্পতিবারে দুপুরে আজকে কী কী রান্না করব তোমাদেরকে একবার বলে দিই। তা লাউ তো কেটে নিয়েছি, লাউ দিয়ে বানাবো হচ্ছে দুধ লাউ বানাবো। আর পাবদা মাছ দেখো 4 পিস ধুয়ে নিয়েছি। এটা দিয়ে সিম আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। চিকেনে আজকে রান্না করবো না, চিকেনটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দুধটা জাল দিয়ে একদম ঘন করে রেখে দিয়েছি। গরম গরম দুধটাই আমার কাজে লাগবে। তা দুধ লাউ বানানোর জন্য কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মতন দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আর দেখো এদিকে আমি সমস্ত মশলা কিন্তু রেডি করে নিয়েছি। শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, কালো জিরে, ধনে পাতা, কড়াইশুঁটি, আর হচ্ছে বিউলির ডালের বড়ি, আর রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমেই সর্ষের তেলের মধ্যে বিউলির ডালের বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে বড়িগুলোকে আমি তুলে রাখবো। তো বড়ি না, বিউলির ডালের বড়ি না খেতে বেশ ভালো লাগে জানো তো। তো দেখো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছিলাম, তার মধ্যে দিলাম কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে যে কেটে রেখেছে লাউটা ধীরে ধীরে করে সেটাকে দিয়ে দেবো। আমি কিন্তু কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনোটাই অ্যাড করবো না, একদম সাদা সাদা হবে রান্নাটা। তা দেখো লাউটা দিয়ে দিয়েছি। এবার লাউয়ে যখন নুনটা অ্যাড করবো না, তখনই দেখো লাউয়ের মধ্যে প্রচুর একটু জল বেরিয়ে গেছে। তা দেখো 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা স্বাদ মতন দিয়ে নেবে। নুনটা দিয়ে ভালো মতন একটু কষিয়ে নিই, ওটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে না লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। তারপরে আমি বড়ি আর কী কী অ্যাড করবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো দেখো লাউটা অনেকটা মজে গেছে। এবার ভালো করে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেবো 1 কাপ মতন তোমার কড়াইশুঁটি রেখেছি, সেটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আরেকবার। দিয়ে এবার ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। লাউটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি সব জিনিসগুলো অ্যাড করে দেবো। এর মধ্যে এখন দিয়ে দেবো যে 1 চামচ জিরের গুঁড়ো রেখেছিলাম, সেই জিরের গুঁড়োটাকে দিয়ে দেবো। জিরেটা তোমরা কাঁচা এইভাবেই দেবে, কষিয়ে দাও কোনো দরকার নেই। 2টো পাকা লঙ্কা চুরি দিয়ে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ওটা নাড়াচাড়া করে ঢেকে দেবো। এবার ঢাকনা তুলে গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এর মধ্যে যে গরম করে রেখেছিলাম দুধটা, সেই দুধটা 1 বাটি মতন ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে রান্নাটা বেশি ভালো লাগবে। ওর মধ্যে কিন্তু তোমরা স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবে আজকে। দেখো দুধটা কিন্তু একদম উষ্ণ গরম দেবে, দিলে না বেশ ভালো লাগবে। একদম ঠান্ডা দুধটা দিতে যাবে না। আর এটা তোমার একটা ভালো দারুণ একটা টিপস তোমাদের বলে দিই। যখন দেখবে অনেক সময় তরকারিতে না দুধ দিলে কেটে যাওয়ার ভয় থাকে, তো দুধের মধ্যে যদি একটুখানি তোমরা আটা বা ময়দা বা অ্যারারুট একটুখানি গুলে নিয়ে দিতে পারো, দেখবে দুধটা আর কাটবে না। তা দেখো দুধটা দিয়েছি, মিষ্টিটাও দিয়ে দিয়েছি। আমার দুধ লাউ একদম রেডি হয়ে। তা দেখো রুটি, পরোটা বা ভাতের সাথে নিরামিষ দিনেও বেশ ভালো লাগবে কিন্তু এই লাউটা খেতে। ওপর থেকে একটু ধনেপাতা দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। একদম রেডি হয়ে গেলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো পাবদা মাছটা নুন হলুদ সবটা মেখে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু, সিম আর টমেটো আমি কেটে নিয়েছি একবারে। তো চলো মাছ টাছগুলো ভেজে রেডি করে নিই, পরে তোমাদের সাথে মাছের রেসিপিটা শেয়ার করবো। একদম সিম্পলভাবে বানাবো আজকে, বেশি একটা কিছু মশলা টশলা। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি কালো জিরে দিই, আলু আর সিম কেটে রাখো ওটা দিয়ে দিই। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এইখানে দেখো একটা মশলা রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন, ব্যাস। আর কিছু কোনো মশলা আমি আর দেবো না এর মধ্যে। সিম আলুটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে জলে যে মশলাটা রেডি করেছি সেটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দেবো। দিয়ে ঝোলটা যেই ফুটে উঠবে তখন মাছগুলো ছেড়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে সিম আলু দিয়ে পাবদা মাছের ঝোল। আর আজকে দুধ লাউ, দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম, বেশি দূর বড় করছি না। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।